সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা বেগম, অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজ আমি আছি মাস্টার্স শেষ পর্বের ক্লাসে। মাস্টার্সে আমি তোমাদেরকে পড়াই মলিকুলার জেনেটিক্স। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে প্লাজমিড। প্লাজমিডকে আমরা নিম্ন শিরোনামে পড়ব: ইন্ট্রোডাকশন, জেনারেল ফিচার্স, ক্লাসিফিকেশন, ডিটেকশন অফ প্লাজমিড, isolation and purification of plasmid, mapping of plasmid genes, importance of plasmid. Introduction. সাধারণত ব্যাকটেরিয়ার কোষে প্রধান ডিএনএ ছাড়াও স্বাধীনভাবে অনুলিপনযোগ্য অল্প কয়েকটি জিন বহনকারী ক্ষুদ্র ও চক্রাকার এক বা একাধিক ডিএনএ থাকে। একে প্লাজমিড বলে। অর্থাৎ প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বা জিনোম বহির্ভূত ডিএনএ। এরা পোষক কোষে এক বা একাধিক শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে। জসুয়া লেডারবার্গ 1952 সালে প্রথম ব্যাকটেরিয়ার কোষে প্লাজমিড আবিষ্কার করেন। চিত্রে দেখো একটা ব্যাকটেরিয়া কোষ। এটার ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা হচ্ছে এই, আর ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে এই যে ক্ষুদ্র আকারের যে চক্রাকার একটা ডিএনএ খণ্ড, এটাই হচ্ছে প্লাজমিড। জেনারেল ফিচার্স অফ প্লাজমিড। প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য। প্লাজমিড ব্যাকটেরিয়ার কোষে এক বা একাধিক প্লাজমিড থাকতে পারে। প্লাজমিডগুলো হচ্ছে অনেকটা বি ক্রোমোজোমের অনুরূপ, অর্থাৎ এদের অনুপস্থিতিতেও কোষ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। প্লাজমিড সাধারণত চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। প্লাজমিডগুলো অত্যন্ত ক্ষুদ্রাকার। এদের আণবিক ওজন 10⁻⁶ থেকে 200 গুণ 10⁻⁶ ডাল্টন। এদের বেজ সংখ্যা 1 কিলো বেজ থেকে 400 কিলো বেজ। এরা সাধারণত কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। অনেক সময় পোষক কোষের ক্রোমোজোমের সাথে সংযুক্তও থাকতে পারে। পোষক কোষে প্লাজমিড শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে। প্লাজমিডের এইসব বৈশিষ্ট্য দ্বারা ব্যাকটেরিয়া কোষের বৈশিষ্ট্য বিভিন্ন হয়ে থাকে। প্লাজমিডের গুণাগুণ এর অল্প সংখ্যক ক্রোমোজোম খণ্ডের উপর নির্ভর করে। এর নাম হচ্ছে আইএস বা ইনসারশন সিকোয়েন্স। প্লাজমিডের এক বা একাধিক সীমিত স্থান বা রেস্ট্রিকশন সাইট আছে। এই রেস্ট্রিকশন সাইটকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাটা যায় এবং আবার এটাকে লাইগেজ এনজাইম দ্বারা জোড়া দেওয়া যায়। এফ এবং এফ প্রাইম প্লাজমিড যথাক্রমে কনজুগেশন ও সেকডাকশন প্রক্রিয়ায় জেনেটিক রিকম্বিনেশন ঘটাতে পারে। কিছু প্লাজমিড কনজুগেশনকে প্রভাবিত করে, এদেরকে বলে কনজুগেটিভ প্লাজমিড। কনজুগেটিভ প্লাজমিডগুলো উচ্চ আণবিক ওজনযুক্ত এবং প্রতি কোষে এদের সংখ্যা অল্প থাকে। আর যেসব প্লাজমিড কনজুগেশনকে প্রভাবিত করে না, তাদের নাম হচ্ছে নন কনজুগেটিভ প্লাজমিড। নন কনজুগেটিভ প্লাজমিড কম আণবিক ওজনযুক্ত, প্রতি কোষে বেশ কয়েক কপি অবস্থান করে। কোনো প্লাজমিড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বহন করে, যেমন আর প্লাজমিড। কোনো প্লাজমিড বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন কলিসিন, ভিব্রিন। প্লাজমিড পোষক কোষের ক্রোমোজোম বা ডিএনএ ছাড়া নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। ক্ষুদ্র প্লাজমিড অনুলিপনের জন্য প্রয়োজনীয় এনজাইম পোষক কোষ থেকে
ব্যবহার করে। ক্লাসিফিকেশন। প্লাজমিডকে এদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়। যেমন বহনকারী জিনের উপর ভিত্তি করে প্লাজমিডকে ভাগ করা যায়। এক, এফ অ্যান্ড এফ প্রাইম প্লাজমিড। এই সমস্ত প্লাজমিড ফার্টিলিটি ফ্যাক্টর এফ বা এফ প্রাইমকে ধারণ করে এবং কনজুগেশনকে প্রভাবিত করে। যেমন ইকোলাইয়ের এফ প্লাজমিড এবং এফ প্রাইম প্লাজমিড। আর প্লাজমিড বা আরটি প্লাজমিড, এই সমস্ত প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধক বা ব্যাকটেরিয়া ধ্বংসকারী পদার্থ প্রতিরোধক জিন ধারণ করে, যেমন R1, R6K ইত্যাদি। কল প্লাজমিড, এই সমস্ত প্লাজমিড কলিসিনস নামক এক ধরনের ব্যাকটেরিয়া বিধ্বংসী প্রোটিন উৎপাদনকারী জিন ধারণ করে। ডিগ্রেগেটিভ প্লাজমিড, এই ধরনের প্লাজমিডের উপস্থিতিতে ব্যাকটেরিয়া ক্ষতিকর দ্রব্যকে বিজারিত করে ভেঙে ফেলে, যেমন টল প্লাজমিড টলুইনকে বিজারিত করে ভাঙতে পারে। ভিরুলেন্স প্লাজমিড, এই সকল প্লাজমিড ব্যাকটেরিয়াকে অন্য জীবদেহ আক্রমণ করে রোগ সৃষ্টিতে সহায়তা করে, যেমন টিআই প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিয়েন্স উদ্ভিদে ক্রাউন গল রোগ সৃষ্টিতে সহায়তা করে। ইএনটি প্লাজমিড, এই প্লাজমিডে এন্টারোটক্সিন জাতীয় বিষ উৎপাদনকারী জিন ধারণ করে এবং পরিবেশে ব্যাকটেরিয়া এই বিষাক্ত পদার্থ মুক্ত করে। HLY প্লাজমিড, এই সকল প্লাজমিড হিমোলাইসিন নামক টক্সিন উৎপাদনকারী জিন বহন করে। কে প্লাজমিড, এই প্লাজমিড ব্যাকটেরিয়ার দেহের চতুর্দিকে প্রতিরক্ষা আবরণ সৃষ্টিকারী জিন ধারণ করে। ব্যাকটেরিয়াকে কনজুগেশনে প্রভাবিত করা না করার উপর ভিত্তি করে প্লাজমিডকে ভাগ করা যায় দুই ভাগে। কনজুগেটিভ প্লাজমিড, এই সমস্ত প্লাজমিড ফার্টিলিটি ফ্যাক্টর এফ বা এফ প্রাইম ধারণ করে এবং কনজুগেশনকে প্রভাবিত করে, যেমন ইকোলাইয়ের এফ প্লাজমিড, সিডোমোনাস প্লাজমিড। নন কনজুগেটিভ প্লাজমিড, এই সমস্ত প্লাজমিড এফ বা এফ প্রাইম ধারণ করে না এবং কনজুগেশনকেও প্রভাবিত করে না, যেমন টল প্লাজমিড, ইএনটি প্লাজমিড। সহনশীলতা বা কম্প্যাটিবিলিটির উপর ভিত্তি করে প্লাজমিডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সহনশীল কম্প্যাটিবল প্লাজমিড। ভিন্ন রকম রেপ্লিকেশন যুক্ত প্লাজমিড যখন একই কোষে অবস্থান করে তখন তাদেরকে বলা হয় সহনশীল প্লাজমিড বা কম্প্যাটিবল প্লাজমিড। অসহনশীল প্লাজমিড হচ্ছে একই রকম রেপ্লিকেশন যুক্ত একাধিক প্লাজমিড একই কোষে সহাবস্থান করতে পারে না, এদেরকে অসহনশীল বা ইনকম্প্যাটিবল প্লাজমিড বলে। এই গেল প্লাজমিডের শ্রেণীবিন্যাস। ডিটেকশন অফ প্লাজমিড অর্থাৎ প্লাজমিড শনাক্তকরণ। প্লাজমিডের কতগুলো ফেনোটাইপিক বৈশিষ্ট্য আছে যা দ্বারা প্লাজমিডের উপস্থিতি নির্ণয় করা যায়, যেমন অ্যান্টিবায়োটিক সহ্য করার ক্ষমতা, তারপরে ব্যাকটেরিওসিন, এন্টারোটক্সিন ইত্যাদি উৎপাদন করার ক্ষমতা, ক্যাম্ফর স্যালিসিলেট বা টলুইন ভাঙার ক্ষমতা ইত্যাদি কোনো একটি বা একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের উপস্থিতি দ্বারা প্লাজমিডের উপস্থিতি নির্ণয় করা যায়।
প্লাজমিডের উপস্থিতি নির্ণয় করার প্রক্রিয়া আছে তিনটা: কনজুগেশনের উপস্থিতি দ্বারা, কিউরিং প্রক্রিয়া এবং ইলেকট্রোফোরেসিস। এই তিনটা প্রক্রিয়া প্লাজমিডকে নির্ণয় করা যায়। কনজুগেশনের উপস্থিতি দ্বারা, কনজুগেশনের উপস্থিতি প্রায় প্লাজমিডের উপস্থিতি প্রমাণ করে, কারণ দেখা যায় যে প্লাজমিড কনজুগেশনকে প্রভাবিত করে। অর্থাৎ যদি কনজুগেশনের মাধ্যমে একটি ব্যাকটেরিয়া স্টেইন থেকে অন্য আরেকটা স্টেইনে প্লাজমিড মার্কারকে স্থানান্তর করা যায়, তবে বোঝা যাবে যে ওই মার্কারটি দৈহিকভাবে ক্রোমোজোমাল ডিএনএ থেকে আলাদা এবং এটি একটি প্লাজমিড। দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে কিউরিং প্রক্রিয়া। ব্যাকটেরিয়াতে কতগুলো রাসায়নিক পদার্থ যেমন অ্যাক্রিডিন অরেঞ্জ, ইথিডিয়াম বোরাইট, মাইটোমাইসিন সি ইত্যাদি প্রয়োগ করে প্লাজমিডের উপস্থিতি নির্ণয় করা যায়, কারণ এইগুলো প্লাজমিডের নিজস্ব বৈশিষ্ট্য বিনষ্ট করে দেয়। এই যে নিজস্ব বৈশিষ্ট্য বিনষ্ট করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামই কিউরিং প্রক্রিয়া। 3 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। 11 জেলের সহায়তায় ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় প্লাজমিডের উপস্থিতি নির্ণয় করা যায়। এই প্রক্রিয়ায় প্লাজমিড থাকতে পারে। এইরূপ ব্যাকটেরিয়ার কালচার নিয়ে নন আয়নিক ডিটারজেন্ট প্রয়োগ করে সেন্ট্রিফিউজ প্রক্রিয়ায় কোষীয় আবর্জনা এবং ক্রোমোজোমীয় ডিএনএ পৃথক করা যায় এবং এরপর উপর থেকে প্লাজমিড ডিএনএ যে ব্যান্ড সৃষ্টি করে, সেই প্লাজমিড ডিএনএ ব্যান্ডকে আলাদা করে নেওয়া হয় এবং স্ট্যান্ডার্ড প্লাজমিড ডিএনএ ব্যান্ডের সাথে তুলনা করে প্লাজমিডকে শনাক্ত করা হয়। এখন আসে প্লাজমিডের আইসোলেশন এবং পিউরিফিকেশন। রেডলফ এবং তার সহকর্মীরা 1967 সালে প্রথম প্লাজমিডের আইসোলেশন ও পিউরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ পৃথকীকরণ ও বিশুদ্ধকরণ প্রক্রিয়া উদ্ভাবন করেন। অবশ্য বর্তমানে বার্নবয়ম ডলি উদ্ভাবিত প্রক্রিয়া 1979 সালের প্রক্রিয়াটাই বেশি প্রচলিত। এই প্রক্রিয়ায় আইসোলেশন প্রক্রিয়া অর্থাৎ প্লাজমিড পৃথকীকরণ প্রক্রিয়াটা হচ্ছে নিম্নরূপ। প্রথমে প্লাজমিড বহনকারী ব্যাকটেরিয়াকে উপযুক্ত খাদ্য মাধ্যমে যেমন ট্রিপটিকেস, সয়বট অথবা ইকোলাইয়ের জন্য ক্যাস অ্যামাইনো অ্যাসিড যুক্ত লবণ দ্রবণে জন্মানো হয়। প্লাজমিড বহনকারী ব্যাকটেরিয়াকে জন্মানো হবে এই খাদ্য মাধ্যমে। তারপরে প্লাজমিডকে বিশেষ করে ইকোলাইয়ের জন্য ক্লোরামফেনিকল কালচার মাধ্যমের মধ্যে প্রয়োগ করা হয়। ক্লোরামফেনিকল প্রয়োগ করলে কি হয়, এখানে দেখা যায় যে ক্রোমোজোমাল ডিএনএ সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, কিন্তু প্লাজমিডের ডিএনএ সংশ্লেষণ অব্যাহত থাকে। ফলে মোট কালচারের ডিএনএর 45%ই হয়ে যায় প্লাজমিড ডিএনএ। এই প্রক্রিয়ার ফলে প্লাজমিডের ডিএনএ সংখ্যা বেড়ে যায়। এই প্রক্রিয়াকে বলে প্লাজমিড অ্যাম্প্লিফিকেশন। তারপরে এই যে প্লাজমিড অ্যাম্প্লিফিকেশন হওয়ার পরে ব্যাকটেরিয়া সেলটাকে কি করা হয়, সেন্ট্রিফিউজ করা হয় এবং সেন্ট্রিফিউজ করে 25% সুক্রোজ যুক্ত 50 ml ট্রাইস বাফার দ্রবণে মিশ্রিত করা হয়। এরপর প্লাজমিডকে
লাইসোজোম মিশ্রিত করে কোষ প্রাচীরকে নমনীয় করা হয়। ইডিটি এর উপস্থিতিতে লাইসোজোম মিশ্রিত করা হয়। ইডিটি হচ্ছে ইথাইলিন ডাইঅ্যামাইন টেট্রা অ্যাসিটেট। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইডিটিএ। এই ইডিটিএ এর উপস্থিতিতে লাইসোজোম প্রয়োগ করা হয়। লাইসোজোম প্রয়োগ করলে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা থাকে সেটা নমনীয় হয় এবং তারপরে এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ডোডিসেল সালফেট নামক নন আয়নিক ডিটারজেন্ট প্রয়োগ করা হয় এবং এর ফলে ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাস্টটাও লাইজ হয় এবং তারপরে ক্রোমোজোমাল ডিএনএ এবং কোষ প্রাচীর জাতীয় পদার্থ তলানি পড়ার জন্য কালচার মিডিয়ামের মধ্যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মিশ্রিত করা হয়। এই দ্রবণটিকে আবার সেন্ট্রিফিউজ করা হয়। এই দ্বিতীয়বার সেন্ট্রিফিউজ করলে পর দেখা যায় যে টেস্ট টিউবের মধ্যে, এখানে একটা চিত্র আছে, এই যে এখানে, এটা আমরা পরে ব্যাখ্যা করব, যে টেস্ট টিউবের মধ্যে উপরে একটা স্তর পড়ে এবং এটার নাম হচ্ছে ক্লিয়ার্ড লাইজেট। এই প্রধানত যে প্লাজমিডের ডিএনএ থাকে এই ক্লিয়ার্ড লাইজেটের মধ্যে, অর্থাৎ উপরের স্তরে, আর ক্রোমোজোমাল ডিএনএ এবং অন্যান্য আবর্জনা জমা হয় নিচে। তারপরে এই ক্লিয়ার্ড লাইজেটকে পৃথক করা হয়। ক্লিয়ার্ড লাইজেটের মধ্যেই প্লাজমিড থাকে। এখন এটাকে পিউরিফিকেশন করতে হবে, অর্থাৎ বিশুদ্ধকরণ করতে হবে। এখন ক্লিয়ার্ড লাইজেটের মধ্যে ফেনল বা প্রোনেজ এবং রাইবো নিউক্লিয়েজ যোগ করা হয় যাতে প্রোটিন এবং আরএনএ মুক্ত হয়। ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে প্রোটিন এবং আরএনএ থাকে সেগুলো মুক্ত হবে। এখন ইথাইলিন গ্লাইকল বা ইথানল প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ অদক্ষেপ সৃষ্টি করা হয়। এরপর ইথিডিয়াম ব্রোমাইডের উপস্থিতিতে সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করা হয়। তো এই প্রক্রিয়ায় প্লাজমিড ডিএনএ কে বিশুদ্ধ করা যায়। এই ধরনের সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়ায় দুইটা ব্যান্ডের সৃষ্টি হয়। উপরের ব্যান্ডে থাকে লিনিয়ার ক্রোমোজোম খণ্ড এবং নিচে থাকে বিশুদ্ধ প্লাজমিড। যেহেতু এখানে একটা বোঝার জিনিস আছে, আমি তোমাদের চিত্রটা দিয়ে বুঝাই। যেহেতু প্লাজমিড ডিএনএটা চক্রাকার, তাই দেখা যায় যে এটা লিথিয়াম ব্রোমাইড কম ধারণ করে এবং অপেক্ষাকৃত ভারী হয়। প্লাজমিড ডিএনএ ব্যান্ডটা নিচে অবস্থান করে। বোঝার জিনিসটা হচ্ছে, দেখো, প্রথম যখন ব্যাকটেরিয়া কোষকে যখন আমরা আইসোলেশন করি, ব্যাকটেরিয়া কোষকে প্লাজমিড ডিএনএ সহ সেন্ট্রিফিউগেশন করলাম। প্রথম সেন্ট্রিফিউগেশনে প্লাজমিড ডিএনএ থাকবে উপরের স্তরে, যে এখানে হবে প্লাজমিড ডিএনএ, আর ব্যাকটেরিয়ার ডিএনএ থাকবে ব্যাকটেরিয়ার ডিএনএ থাকবে নিচের স্তরে। তারপরে লাইজেট করে পৃথকীকরণ করলে যখন এই ইথিডিয়াম ব্রোমাইড আবার প্রয়োগ করা হলো, এই যে আমরা প্রথমে এই উপরের স্তর থেকে ব্যাকটেরিয়ার প্লাজমিডের ডিএনএ যুক্ত অংশটা আমরা আলাদা করে নিলাম, এই যে এখানে নেওয়ার পরে এখন যখন আবার ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে সিজিয়াম ক্লোরাইড দিয়ে সেন্ট্রিফিউগেশন করা হলো, তখন কিন্তু এখানে প্লাজমিড ডিএনএটা নিচে থাকবে। কারণ কি, ওই যে ইথিডিয়াম ব্রোমাইডটা
প্লাজমিড ডিএনএ এর সাথে কম মিলিত হতে পারে, কারণ কি প্লাজমিড ডিএনএটা হচ্ছে চক্রাকার, সেজন্য ইথিডিয়াম ব্রোমাইড কম ধারণ করে এবং প্লাজমিড ডিএনএটা ভারী থাকে এবং নিচের স্তরে থাকে, এবং তখন নিচ থেকে প্লাজমিড ডিএনএ কে সিরিঞ্জের মাধ্যমে বের করে নেওয়া হয় এবং সেটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ প্লাজমিড ডিএনএ। এবং পরে এই প্লাজমিড ডিএনএ কে ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় আবার বিশুদ্ধ করা হয়। তাহলে এই হলো মোটামুটি প্লাজমিডের শনাক্ত, আইসোলেশন এবং বিশুদ্ধকরণ, মানে পৃথকীকরণ এবং বিশুদ্ধকরণ। এখন হচ্ছে ম্যাপিং অফ প্লাজমিড জিন। ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ম্যাপিং থেকে প্লাজমিড ম্যাপিং একটু ভিন্ন প্রকৃতির, কারণ প্লাজমিডের ডিএনএ ক্রোমোজোমাল ডিএনএ থেকে অনেক ছোট। এখন বর্তমানে প্লাজমিড ম্যাপিং এর জন্য 3টা পদ্ধতি ব্যবহার করা হয়। এক হচ্ছে ক্লোনিং এর মাধ্যমে ম্যাপ নির্ণয়। ক্লোনিং এর মাধ্যমে ম্যাপ নির্ণয় হচ্ছে মার্কার বা বিশেষ বৈশিষ্ট্য বহনকারী প্লাজমিড ডিএনএ খণ্ড বিভিন্ন ভেক্টরে ক্লোন করা হয়। এই খণ্ডগুলোর আকার এবং বৈশিষ্ট্য নির্ণয় করা হয়, এরপর এদের বৈশিষ্ট্য বা কাজ অনুসারে প্লাজমিড রেস্ট্রিকশন ম্যাপে অন্তর্ভুক্ত করা হয়। তারপর হচ্ছে ম্যাপিং বাই ডিলেশন। প্লাজমিড ডিএনএ কে নির্দিষ্ট স্থানে কর্তন করে ডিলেশন যুক্ত প্লাজমিড উৎপন্ন করা হয়। এভাবে ডিলেশনের আকার ক্রমান্বয়ে বৃদ্ধি করে এবং বিভিন্ন ডিলেশন বৈশিষ্ট্যের মার্কারের সহায়তায় ম্যাপ তৈরি করা হয়। এই ডিলেশন তৈরি করার জন্য আবার কয়েকটা পদ্ধতি আছে, যেমন তাপ অনুভূতি প্রবণ প্রোফাজকে প্লাজমিডের নির্দিষ্ট অবস্থানে সংযুক্ত করতে হয়। পোষক ব্যাকটেরিয়া সহ প্লাজমিডকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয়। এরপর এই তাপমাত্রায় প্লাজমিডের কিছু অংশ ডিএনএ সহ বিনষ্ট হবে। এই যে কতখানি অংশ অনুপস্থিত হলো বা নষ্ট হলো, সেই অংশটাই হচ্ছে ডিলেশন হলো। তারপর হচ্ছে ট্রান্সডাকশন প্রক্রিয়ায় প্লাজমিডের ডিলেশন ঘটানো যায়। এক্ষেত্রে একটা প্রোফাজ প্লাজমিড ডিএনএ কোনো একটি অংশ বহন করে নিয়ে যেতে পারে এবং তা শনাক্ত করে ম্যাপ অঙ্কন করা হয়, অর্থাৎ ওই ডিলেটেন্ট অংশটাকে নির্ণয় করে ম্যাপ অঙ্কন করা হয়। তারপর একটা BL31 নামক একটা এন্ডোনিউক্লিয়াস এনজাইম আছে, যেটা যোগ করে প্লাজমিডের লিনিয়ার ডিএনএ ডিলেশন ঘটানো যায়। এটা এই BL31 প্রয়োগের সময় বৃদ্ধি করে ক্রমান্বয়ে বেশি ডিএনএ অংশ ডিলেটেড করা যায় এবং এরপর T4 লাইগেজ যোগ করে সার্কুলার প্লাজমিডে পরিণত করে হারানো মার্কারের শনাক্তকরণ প্রক্রিয়ায় ম্যাপ তৈরি করা হয়। এ হচ্ছে ডিলেশনের মাধ্যমে প্লাজমিডের ম্যাপিং। আরেকটা পদ্ধতি হচ্ছে ম্যাপিং বাই ট্রান্সপোজন ইনসারশন, অর্থাৎ ট্রান্সপোজন ব্যবহারের মাধ্যমে ম্যাপ নির্ণয়। ট্রান্সপোজন হলো বিশেষ ধরনের ডিএনএ খণ্ড যা প্লাজমিড ডিএনএর অনেক স্থানেই অন্তর্ভুক্ত করা যায়। যে স্থান বা সাইটে ট্রান্সপোজন অন্তর্ভুক্ত করা হয় সেখানটার জিনটার কার্যক্ষমতা লোপ পায় এবং ট্রান্সপোজনের অবস্থান এবং এর দ্বারা নিয়ন্ত্রিত জিনকে শনাক্ত করে ম্যাপ তৈরি করা যায়। অবশ্য প্লাজমিডের কোনো জিন, যেমন টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন অফ RD1 ট্রান্সপোজাবল নয়। এই হচ্ছে প্লাজমিড ম্যাপিং। এখন ইম্পর্টেন্স অফ প্লাজমিড বা প্লাজমিডের গুরুত্ব। প্লাজমিড আবিষ্কারের পরে প্লাজমিডের ব্যবহার এবং গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
আধুনিক যুগে প্লাজমিডকে আমরা অনেক কাজেই ব্যবহার করি, যেমন ইন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানে প্লাজমিডের মাধ্যমে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক্স ও অন্যান্য ঔষধের প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে জানা যায় এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। তাই চিকিৎসা বিজ্ঞানে প্লাজমিডের ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ হয়। ফর ডিটেকশন অফ জিন, জিন নির্ণয়ে প্লাজমিডের মাধ্যমে জিনের অবস্থান, সূক্ষ্ম গঠন, সম্পর্কত্ব ইত্যাদি নির্ণয় করা সম্ভব হচ্ছে। ইন ইন্ডাস্ট্রি, শিল্প কারখানায় প্লাজমিড সম্বন্ধীয় জ্ঞানের মাধ্যমে শিল্প কারখানায় ব্যবহৃত জীবাণুর অস্থিতিশীলতা সম্বন্ধে ধারণা লাভ করা যায় এবং তার প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা যায়। জিন প্রকৌশলী, ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রকৌশলে প্লাজমিডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে প্লাজমিডকে ব্যবহার করা হয়। প্লাজমিডের কোনো গুরুত্বপূর্ণ জিন বাহক হিসেবে, প্লাজমিড জিনের বাহক হিসেবে কাজ করে এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ কে কোনো সুবিধাজনক অণুজীবে প্রবেশ করিয়ে এর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদার্থ উৎপাদন করা সম্ভব হয়, যেমন ইনসুলিন, ইন্টারফেরন, সোমাটোস্টাসিন, এগুলো প্লাজমিডের মাধ্যমে আমরা উৎপন্ন করতে পারি বাহক হিসেবে ব্যবহার করে প্লাজমিডকে। এছাড়া আধুনিক জিন ক্লোনিং প্রক্রিয়ার মাধ্যমে যে নতুন নতুন জাতের জীবের সৃষ্টি করা হচ্ছে, সেক্ষেত্রেও প্লাজমিড ব্যবহৃত হচ্ছে। আধুনিক কালে জিন লাইব্রেরিতেও প্লাজমিডকে ব্যবহার করা হয়। যে সমস্ত জিন প্রকৃতিতে খুবই কম বা হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে, তাদেরকে প্লাজমিডে সংযুক্ত করে ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করে ফ্রিজিং প্রক্রিয়ায় মাধ্যমে অনির্দিষ্ট কালের জন্য সংরক্ষণ করে রাখা হয় এবং প্রয়োজনে ব্যবহার করা যায়। এইভাবে জিনের যে সংরক্ষণাগার, এর নামই হচ্ছে জিন লাইব্রেরি এবং এর মধ্যে বিলুপ্ত প্রায় জীবের জিনকে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। আজকে আমাদের প্লাজমিডের বিষয়বস্তু মোটামুটি এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। তারপর ইনশাল্লাহ আগামীতে আবার আরো অন্য একটা ক্লাসে আমাদের দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।